রাজধানীতে তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের। সচিবালয়ে এই কথা জানান জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, বর্তমানে যে মজুদ আছে তা দিয়ে স্বাভাবিক সরবরাহ সম্ভব। দাবি করেন, রেশনিং তুলে নেয়ার পরও কিছু পাম্প নিজেদের মতো তেল বিক্রি করছে। এদিকে আজও পাম্পে চাহিদা মতো তেল পাননি বহু গ্রাহক, ফলে দীর্ঘ ছিল যানবাহনের লাইন। মইনুল হাসানের রিপোর্ট। জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন এখন এক চিরচেনা ছবি। যুদ্ধ শুরুর পর থেকে যা ঢাকা শহর ছাপিয়ে ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের এই দৃশ্য তারই প্রমাণ। ঈদে রাজধানীতে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ ছিল প্রায় প্রতিদিনে। তার উপর ব্যাংক বন্ধ থাকায় ডিপো থেকে তেল কিনতে পারেননি পাম্প মালিকরা। ফলে ছুটি শেষে প্রথম কার্যদিবসেও ভোগান্তি ছিল মোটরবাইক থেকে শুরু করে ব্যক্তিগত যানবাহনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল মেলেনি প্রয়োজন মতো। আমাদের তেল অল্প দিচ্ছে এখন, যে কাস্টমারগুলো আছে সবার তো চাহিদা পূরণ করতে হবে। আমরা চাচ্ছি সবাইকে কম বেশি করে দিতে। সরকার এটা উঠাই দিচ্ছে, ঠিক আছে, সরকার আমাদের পর্যাপ্ত তেল দিচ্ছে না। হ্যাঁ, আমরা দুই ঘন্টা মিনিমাম দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা সিরিয়ালে দেখতেছি কিছু খোলা তেল যাচ্ছে এবং ড্রামে করে দিয়ে নিষেধ থাকা সত্ত্বেও তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। খোলা তেল বিক্রি করতেছে, যার কারণে আমাদের ভোগান্তি হচ্ছে। এটা খুব দুঃখজনক। এখন বাসটা হচ্ছে 2টা 21, আমি আপনার 12টা 12:30টার দিকে আসছি। সচিবালয়ে জ্বালানি মন্ত্রী জানান, রেশনিং ব্যবস্থা পুরোপুরি তুলে নিয়েছে সরকার। তারপরও কিছু পাম্প নিজেদের ইচ্ছে মতো তেল বিক্রি করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বলেন, বাড়তি দামে আমদানি করতে হলেও এই মুহূর্তে দাম সমন্বয়ের কোনো পরিকল্পনা নেই সরকারের। আমরা একভাবে সাপ্লাই করতাম, সেই সাপ্লাই চলছে। হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেলে তো সেখানে তো একটু ক্রাইসিস হবে, সেই ক্রাইসিস হচ্ছে। দাম বাড়ে নাই, কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের যে ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? আমার মনে হয় যে এখনো কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষকে বুঝতে হবে অকারণে মজুত করার কোনো প্রয়োজন তো নাই। এদিকে মঙ্গলবার উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম 1 লাফে 80% বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। ফলে অভ্যন্তরীণ রুটের জন্য প্রতি লিটারে গুনতে হবে 202 টাকার উপরে, আর আন্তর্জাতিক রুটের জন্য তা বেড়েছে 78%। মইনুল হাসান, 71, ঢাকা। দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতি জানবো। রাজশাহী থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশু। রুশু, জ্বালানি তেলের পরিস্থিতি জানাবেন, কি অবস্থা দেখছেন? আসলে পরিস্থিতির কথা যদি বলি, যে মানুষের ভোগান্তি কিন্তু একেবারে চরমে উঠেছে। আমি এখন রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার একটি পাম্পে আছি। আপনাকে হয়তো আমি কিছুটা দেখাতে পারছি। এখানে শত শত বাইকার, তারা আসলে বাইকে তেল নেওয়ার জন্য আছেন। এখানে দীর্ঘ আমি দেখেছি যে মাইক্রো এবং প্রাইভেট কারের সারি। তো আমি আসলে তাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আপনারা কতক্ষণ ধরে লাইনে আছেন, তেল পেয়েছেন কি? বিশ্বাস করবেন না ভাই, যে অবস্থা ভোগান্তি জনগণের। 3টা থেকে এখানে লাইনের ভিতর দাঁড়ায় আছি। লাইনের মধ্যে আমাদেরকে রশি টাঙিয়ে দিছে যে এইভাবে আসবেন। এর বাইরে দিয়ে অনেকে ঢুকতেছে, ওদেরকেও দিচ্ছে। বিশেষ করে এখানে যারা কর্মচারীর দায়িত্বে আছে, চরম অব্যবস্থাপনা। তারপরে করতেছে কি, লাইনের বাইরে দিচ্ছে। তারপর বোতল 5 লিটার বোতল, আপনারা মোটরসাইকেল নিয়ে আসছি, আমাদের 100 টাকা করে দিলেও আমরা বাড়ি যাইতে পারছি। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আসলে এখন কি তেল দেওয়া বন্ধ, সব লাইট টাইট বন্ধ দিচ্ছে, কি বলছে ইনারা? কি বলছেন? ইনারা আসলে আমাদেরকে জানাচ্ছে ওনাদের তেল শেষ হয়ে গেছে, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে তেল শেষ হয়ে গেলে অবশ্যই মানে মেশিন থেকে তেলটা বন্ধ হয়ে যাবে। এবং যখন বোতলে দেওয়া শেষ হয়ে গিয়েছে, হঠাৎ করে বলছে যে তেল মানে দেওয়া শেষ এবং তেল বন্ধ হয়ে গেছে, তেল নাই। কিন্তু আমরা ওনাদের কাছে জানতে চেয়েছি যে আপনাদের যে তেল শেষ হয়ে গিয়েছে, আমরা এতগুলো জনগণ এত কষ্ট করে দুপুর থেকে দাঁড়িয়ে রয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে একটা প্রমাণ দেন যে আমাদের তেল শেষ, আপনারা চলে যান, ভোগান্তি করেন না। সেই জায়গায় ওনারা আমাদেরকে কোনো উত্তর না দিয়ে ওনারা এখান থেকে চলে গিয়েছেন এবং এতগুলো মানুষ। জি, আসলে লিনিয়া যেটি শুনছিলেন যে এখানে যেটি দেখাতে চাচ্ছি আমরা, যে আসলে শত শত বাইকার ইনারা এখানে আছেন এবং তারা যেটি বলছেন যে তারা কেউ দুপুর 2টা থেকে, কেউ 3টা থেকে এসে এখানে লাইন ধরেছেন, কিন্তু তারা এই মুহূর্তে এসে পাম্প কর্তৃপক্ষ যারা বলছেন, তারা বলছেন যে তেল শেষ হয়ে গিয়েছে। তবে তারা পাম্পের লাইট টাইট বন্ধ করে দেওয়া হয়েছে, মেশিনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারা যেটি বলছেন যে তাদের মনের সান্ত্বনার জন্য হলেও তারা আসলে চান যে এখানে তারা দেখতে চান যে আসলে তাদের আসলে সত্যি যে জ্বালানি সেটি আছে কিনা। এখানে আসলে আমরা একটু চেষ্টা করব যে পাম্প কর্তৃপক্ষের সাথে আসলে কথা বলার। এখানে কোনো উপায় দেখছি না, কারণ তাদের যে
অফিস কক্ষটি আছে সেই অফিসটি আমরা দেখছি যে একেবারেই বন্ধ করে দিয়েছে, ভেতর থেকে সমস্ত লাইট অফ এবং এই যে পাম্পের যে মেশিনগুলো সেটিও আসলে মূলত বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি এখানে কতক্ষণ ধরে আছেন, তেল পেলেন কিনা? আমি প্রায় স্বচ্ছ টাওয়ারের ওখান থেকে 3 ঘন্টার মতো লাইনে আছি, তেল পাইনি এখনো। এখানে তো হঠাৎ কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ অফ করে দিয়েছে। অন্য কোনো শহরের অন্যান্য পাম্পগুলোর কি অবস্থা? পাম্প সেম, সবগুলোই সেম। লিনিয়া যেটি শুনছিলেন যে সব ক্ষেত্রেই আসলে ভোগান্তি। আর রাশিদুল হক রুশু, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশু। বাজেটের আগে পাওয়া যাচ্ছে না আইএমএফ এর 2 কিস্তির $186 কোটি। সচিবালয় সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ইরান যুদ্ধে নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে, সংকট মোকাবেলায় খরচ কমানো সহ বেশ কিছু উদ্যোগের কথাও জানান তিনি। শারমিন নীরা রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের শেষ দিকে ঋণের অর্থ ছাড়ে গড়িমিশি করলেও নতুন সরকারের সময় মনোভাব বদলেছে আইএমএফ। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাস সহ প্রতিনিধি দল। আইএমএফ এর সাথে $550 কোটি ঋণ চুক্তির মধ্যে 5 কিস্তিতে $364 কোটি দিয়েছে সংস্থাটি। ঝুলে আছে ষষ্ঠ সপ্তম কিস্তির $186 কোটি। অর্থমন্ত্রীর সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে আইএমএফ এর প্রতিনিধিদের। তবে আগামী জুলাইয়ের আগে টাকা পাচ্ছে না বাংলাদেশ। রিভিউ যেটা জুলাইতে হবে, এর মধ্যে $1.3 বিলিয়ন দেওয়ার কথা রয়েছে। ওটা জুলাইতে রিভিউ হবে, ওটা জুলাইতে গিয়ে রিভিউ হবে। এর মধ্যে আমরা বাজেটের প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেন তারা। সংকট কাটাতে বেশ কিছু পরামর্শ দিয়েছে সংস্থাটি। অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাথে আজ আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশও চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এই সংকট থেকে উত্তরণের ব্যাপারে যে সেগুলো আমরা আলাপ করেছি, যে বিশেষ করে এরকম একটা অবস্থা থেকে উত্তরণ করতে গেলে আমাদের যে অনেকগুলো রিফর্ম দরকার। যুদ্ধের প্রেক্ষাপট আছে, তারপরে ব্যাংকিং সেক্টরে চ্যালেঞ্জ আছে, ক্যাপিটাল মার্কেটের চ্যালেঞ্জ আছে, জিডিপি ট্যাক্স জিডিপিটা আমরা সবচেয়ে একেবারে নিম্ন পর্যায়ে। দেশের ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তুলতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সংকট থেকে উত্তরণ করতে পারবো, অর্থনীতিকে। শারমিন নীরা, 71, ঢাকা। ঈদের ছুটির পর প্রথম দিনেই সূচকের বড় পতন দেখল দেশের পুঁজি বাজার। দিন শেষে সূচক কমেছে 68 পয়েন্ট, তবে লেনদেন কিছুটা বেড়েছে। এদিকে টানা 7 দিনের ছুটি শেষে খুলেছে ব্যাংক বিমাও। তবে গ্রাহক কম থাকায় কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ে কেটেছে অনেকের সময়। গ্রাহক ও সেবা পেয়েছেন দ্রুত। মেজবা হাসানের রিপোর্ট। ঈদের টানা 7 দিন ছুটি শেষে প্রথম কর্মদিবস ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে, তাই তাজা ঈদের আমেজ। সেবাগ্রহীতাদের চাপ কম থাকায় কাজের মাঝেই চলে শুভেচ্ছা ও কুশল বিনিময়। সবাই ছুটি পেলেও অভিজ্ঞতা মিশ্র। যেমন পারিবারিক কারণে গ্রামে যেতে পারেননি সোনালী ব্যাংকের ক্যাশ বিভাগের এই কর্মকর্তা। অন্যদিকে এই নারী কর্মকর্তা ঈদ উদযাপন করেছেন গ্রামে। সহকর্মীদের সঙ্গে প্রথম দেখায় ঈদ আনন্দ ভাগ করছেন দুজনই। অনেকগুলো চেক পেমেন্ট দিছি আজকে, অলরেডি আমার 1 কোটি টাকা চলে গেছে। প্রথম কর্মদিবসটা যেটা হয়, ঈদের উৎসবটা পুরো সবাই ধরে রাখে। আর কলিগদের সঙ্গে দেখা করা, শুভেচ্ছা বিনিময়, এটা আসলে ঈদের দিনের মতো একটা আনন্দ হয়। গ্রাহকের উপস্থিতি ছিল বেশ কম, ফলে যারা এসেছিলেন তারা সেবা পান দ্রুতই। কাস্টমার কম হলেও আসছে, মোটামুটি আসছে, সবার সাথে ভালোভাবে কাটাতে সক্ষম হয়েছে। কোনো ভিড় নাই, মোটামুটি ভালোই। আমরা নিজেদের ফান্ড দিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো, আনন্দ করব, আমাদের নিজেদের মতো করে ঈদ পুনর্মিলন করবো। আমার হাউস বিল্ডিং লোনের টাকা দিতে আসছি, ভালোই, কোনো লাইন নাই, সুন্দরভাবে দিচ্ছি। এদিকে ছুটির পর মঙ্গলবার সকাল 10টায় শুরু হয় পুঁজিবাজারের লেনদেন। তবে প্রথম দিনটা ভালো যায়নি বিনিয়োগকারীদের। 68 পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক, অবস্থান করছে 5284 পয়েন্টে। লেনদেন হয়েছে 492 কোটি টাকা, যা বন্ধের আগের দিনের চেয়ে 32 কোটি টাকা বেশি। পতনের ধারায় ছিল চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জও। বাজারের এমন দশায় উদ্বিগ্ন বিনিয়োগকারীরাও। সরকার গঠন হয়েছে, মন্ত্রী পরিষদ হয়েছে, ঈদও একটা গেছে, কিন্তু আমাদের মার্কেটের কোনো পরিবর্তন নেই। কমিশন হয়তো ভালো থাকলে সাময়িক থাকবে, কিন্তু এই কমিশন থাকলে আমার মনে হয় না যে মার্কেট ভালো থাকবে।
ঈদের ছুটি শেষ না হতেই আবারও আসছে বড় ছুটি। 26শে মার্চ থেকে টানা 3 দিন। আগামী রোববার থেকে পূর্ণ কর্মচঞ্চল হবে আর্থিক খাত, এমনটাই প্রত্যাশা সেবাগ্রহীতা ও বিনিয়োগকারীদের। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। ক্রেতা বিক্রেতার চাপ কম থাকলেও উত্তাপ কমেনি নিত্যপণ্যের বাজারে। মাসখানেক ধরে চড়া মুরগির বাজার আরও বেড়েছে ঈদের ছুটিতে, ফলে প্রতি কেজি সোনালীর দাম ছাড়িয়েছে 400 টাকা। সেই সাথে ব্রয়লারের দামও বেড়েছে নতুন করে, আর গরুর মাংস কিনতে হচ্ছে 800 টাকায়, যা নতুন করে ভোগাচ্ছে ঢাকাবাসীকে। অবশ্য কিছুটা স্বস্তি রয়েছে সবজির বাজারে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ঈদের লম্বা ছুটি শেষ হলেও এখনো ফাঁকা রাজধানী ঢাকা, যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। ক্রেতা বিক্রেতার সাড়া নেই খুব একটা। এমন বাস্তবতায় ঈদের আগের তুলনায় 20 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। এই যেমন 150 টাকায় বিক্রি হওয়া বেগুন 80, শসা 50, আর 80 থেকে 120 টাকায় বিক্রি হওয়া লেবুর হালি নেমেছে 50 টাকায়। কাঁচা মরিচও 80 টাকার ঘরে। দাম আগের থেকে অনেকটা কমছে, কিন্তু মানুষজন কম। ক্রেতাও তো ওইভাবে নাই, সেই অনুযায়ী তো কমার কথা, কারণ কাঁচামাল তো আপনার পচনশীল, সেই হিসাবে অতটা না। আমার মনে হচ্ছে যে রোজার চেয়ে এখন দাম আরো বেশি। আলু আর পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও ঝাঁঝ কমেছে মশলা জাতীয় পণ্য রসুনের। ঈদের আগে প্রতি কেজি 240 টাকায় বিক্রি হওয়া রসুনের দর নেমেছে 200-র নিচে, আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ মশলা জাতীয় পণ্য। আমাদের অনেক রিমশিম খেয়ে যায়, আমাদের ফ্যামিলি বড়, এই জন্য আমাদের অনেক কষ্ট হয়ে যায় এই দামের প্রতি। সাপ্লাই মনে হয় একটু কম আছে, এই কারণে দামটা একটু বেশি আর কি। সাধারণত আমরা যেই দামে কিনি এর চেয়ে একটু বেশি। ঈদের ছুটিতে ক্রেতা কম থাকার পাশাপাশি বন্ধ বেশিরভাগ মুরগির মাংসের দোকানও। তবে কমেনি দামের উত্তাপ। প্রতি কেজি ব্রয়লার 250, সোনালী 400, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 800 টাকা পর্যন্ত। কমেনি গরুর মাংসের দামও, বিক্রি হচ্ছে সর্বোচ্চ 820 টাকায়। ওরা আমাদের কাছে চার্জ করছে 400 টাকা পার কেজি, যেটা সোনালী মুরগির জন্য আসলে অত্যন্ত দাম, এটা খুবই বেশি। সোনালী 360-70 পাইকারি আরতে পয়টলেস আছে না, গাড়ি ভাড়া আছে না, কত পড়বো, তো কতবার দেন 50 করে। তো এর এত দামে আমি আমার লাইফে কোনোদিন ব্রয়লার কিনি নেই। এই চান্নাতে একটু দামে কিনা হয়েছে, তো এর জন্য 800 টাকায় বিক্রি করি। চান্নাতেও 800, এখনো 800। এদিকে মধ্যপ্রাচ্য সংকটে দেশে জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির আভাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না ভাই, একটু কঠিন সময়। এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। মইনুল হাসান, ৭১, ঢাকা। হরমুজ প্রণালী বন্ধ আর জ্বালানি স্থাপনায় হামলার কারণে ভয়াবহ সংকটের মুখে পড়তে যাচ্ছে পুরো বিশ্ব, এমন আভাস দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA-এর প্রধান ফাতিহ বিরল। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, 70-এর দশকে যে সংকট তৈরি হয়েছিল বর্তমানে তা সে সময় দ্বিগুণ। জানান, জ্বালানির সংকটের গভীরতা এখনও পুরোপুরি অনুধাবন করতে পারেনি বিশ্বের নীতি নির্ধারকরা। নাদিয়া ইসলাম তুলি রিপোর্টে বিস্তারিত। ইরানের যুদ্ধ 1 মাস না হতে ভয়াবহ এক জ্বালানি সংকটের মুখে পুরো বিশ্ব। বিভিন্ন দেশে কমেছে উৎপাদন, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যবহারে হ্রাস টানছে বহু দেশ। এমনকি পরিস্থিতি সামাল দিতে দামও বাড়াতে হয়েছে বেশ কয়েকটি রাষ্ট্রকে। এমন বাস্তবতায় এই সংকটকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA-এর প্রধান ফাতিহ বিরল। অস্ট্রেলিয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, 70-এর দশক এবং 2022 সালের ইউক্রেন যুদ্ধ যে জ্বালানি সংকট তৈরি করেছিল, তা থেকেও এবারের পরিস্থিতি খারাপ, যা এখনো বুঝে উঠতে পারছেন না নীতি নির্ধারকরা। তথ্য বলছে, হরমুজ প্রণালী বন্ধ থাকা ও জ্বালানি স্থাপনায় হামলার কারণে বিশ্বে জ্বালানি তেল সরবরাহ কমেছে দৈনিক প্রায় 1,01,00,000 ব্যারেল, যা 70-এর দশকের সংকটের চেয়েও দ্বিগুণেরও বেশি। আর LNG-র সরবরাহ কমেছে প্রায় 14,000 কোটি কিউবিক মিটার। অথচ ইউক্রেন যুদ্ধের কারণে এই ঘাটতি ছিল প্রায় 7,500 কোটি কিউবিক মিটার। চলমান যুদ্ধে 9টি দেশের অন্তত 40টি জ্বালানি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এক বিশাল হুমকির মুখে বিশ্ব অর্থনীতি। এরই মাঝে IEA-এর সদস্য দেশগুলো জরুরি মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। আরও তেল ছাড়ার বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। জ্বালানি খরচ কমাতে নানা পদক্ষেপ নিলেও এই সংকটের একমাত্র সমাধান হরমুজ প্রণালী সচল করা। এদিকে হরমুজ প্রণালী সচল করতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট।
নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।